এর আগেও আমি 1 কোটি টাকার অর্ডার নিয়েছি, আপনি চাইলে আপনিও দিতে পারেন। ও কোনো সমস্যা নেই, আগের রেটেই ধরা হবে। 1 কোটি টাকার অর্ডার তো আমরা পেয়েছি। ও আচ্ছা, ঠিক আছে, আপনি ম্যানেজার সাহেবের সাথে কথা বলুন, আর আপনি এখন 50% পেমেন্ট করেন, বাকি টাকা আপনি মাল নেওয়ার সময় দিয়ে দিবেন। ওকে? ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আচ্ছা। ম্যাডাম মনে হচ্ছে আরেকটা অর্ডার পেলেন? হ্যাঁ, আরেকটা অর্ডার পেয়েছি। আমরা তো 1 কোটি টাকার অর্ডার পেয়েছিলাম, আরেকজন 1 কোটি টাকারই অর্ডার করেছে। কংগ্রাচুলেশন ম্যাডাম, আপনার জন্য এই বছরটা কিন্তু অনেক লাকি, কারণ আপনি যেখানেই হাত দিচ্ছেন সেখানেই শুধু টাকা আর টাকা। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো, এই বছরটা আমার জন্য অনেক লাকি, কারণ আমি নিয়ত করেছিলাম যে এই বছরে যা প্রফিট আসবে তার অর্ধেক টাকা আমি গরিব দুঃখীদের মাঝে বিলিয়ে দেব। হ্যাঁ ম্যাডাম, তার জন্যই তো আল্লাহ তাআলা আপনার উপর টাকা ঢেলে দিচ্ছে। যাই হোক, আমি কিন্তু এখানে লেট করবো না। তুমি গাড়ি গ্যারাজে ফোন দিয়ে শোনো গাড়ি ঠিক হয়েছে নাকি। আর আমি শুধু দাদুর সাথে দেখা করে এখান থেকে চলে যাবো। ওকে ঠিক আছে, সামনে চলুন, আমি বলছি। চলো। আল্লাহ তুমি আমার একটা ব্যবস্থা করো আল্লাহ, আমি আর কি করবো আল্লাহ। আরে দাঁড়া, চাচা কেমন আছেন আপনি? ভালো আছি মা। পরিমামনি না এতদিন পরে গ্রামে এলাম, কিন্তু আপনি কাঁদছেন কেন? মারে তুমি জানো না আমার বউরা মরে গেছে, আমার একমাত্র মা আমার বিয়ে, টাকার অভাবে বিয়া দিবার পারতাছি না। কিছু টাকা গোছাইছি আর কিছু টাকা না যায় আছে, বাকি টাকা পাইলে আমার বিয়াটা বিয়া দিতে পারিবা। এবারে গেছিলাম মাতবরের কাছে শুধু টাকার জন্য, সে আমার ফিরিয়ে দিল, আমার টাকা দিল না। আবার বলেন টাকার জন্য আপনার মেয়ের বিয়ে হচ্ছে না? আচ্ছা, আপনার কত টাকার প্রয়োজন? 50-60 হলে যাইব, মোটামুটি কিছু টাকা আমি সাহায্য তুলছি। মিম, পার্সে টাকা আছে? হ্যাঁ ম্যাম আছে। 1 লাখ টাকা বের করো। এই নিন, এখানে 1 লাখ টাকা আছে। টাকা যদি আপনার আরো লাগে আপনি আমাকে জানাবেন, আমি টাকা দেব। টাকার জন্য আপনার মেয়ের ভালোভাবে বিয়ে হবে না, এটা হতে পারে না। আপনি নিয়ে যান। আমি তো তোমার কি বলে ধন্যবাদ জানাবো, আর ঋণ যে আমি কেমনে শোধ করবো, আমি তোমার ঋণ শোধ করে দিব। মা না না, তার কোনো প্রয়োজন নেই, আপনি নিয়ে যান। আল্লাহ তোমার ভালো করুক মা। আর যে কইলে না আরো লাগলে আরো দিবা, আমার আর লাগবো না মা, এতে হয়ে যাবো মা। আল্লাহ তোমার ভালো করুক মা, আল্লাহ তোমার ভালো করুক। ঠিক আছে, আপনার লাগলে আবার আসবেন। জানো মিম, আমি নিয়ত করেছি যে আমার বিজনেসের টাকা থেকে আমি মানুষের পাশে দাঁড়াবো এবং কি মানুষের সংসার গড়ে দিব, কারণ আমি বুঝি যে টাকা না থেকে মানুষের সংসার ভাঙাটা কতটুকু কষ্টের। চলো। চলেন না চাচা, এবারও তো সাগর ভাইয়ের মেয়ের বিয়েটা ভাঙিয়ে গেছে টাকার জন্য। বলিস কি? না, এইভাবে তো চলে না। আমার নাতি আসুক, পরে কিছু টাকা দিয়ে এই বিয়ের ব্যবস্থাটা করতে হবে। ও আসলি আমি আলাপটা করবো। হ চাচা, পরি যদি সহযোগিতা করে তাইলেই ওর মেয়ের বিয়েটা হবো। আর পরি তো এখন কোটিপতি। শোন বাতি যা, আমরাও একদিন ওই সাগরে ছিয়াও গরিব ছিলাম। এখন আল্লাহ পাক আমাকে দিন দিছে, এই নাতিরা মনে করে ভালো একটা ব্যবসা করে আল্লাহ পাক আমাকে অনেক উপরে উঠেছে। আমরা যদি মানুষের সোনামণি এসে বুঝছো, তা তুমি একলা কেন? গাড়ি কই? আসলে গাড়িতে একটু প্রবলেম দেখা দিয়েছে, এই কারণে আমি গ্যারেজে রেখে হেঁটে হেঁটে আসছি। হেঁটে আসা কেন? তুমি আমার ফোন করতাম, প্রায় সিএনজি অটো ভাড়াই দিতাম। আরে না না, তার আর এখন কোনো দরকারই নেই, কারণ এসে তো পড়েছি, তাই না? আচ্ছা ঠিক আছে, একটা কথা বলি। হ্যাঁ বলো। অনেক কি চিনো? ওই যে উত্তরপাড়া সিয়াম। সিয়াম? হ্যাঁ দাদু ভাই, ওই সাগর আছে না, এই টাকার জন্য ওর মেয়ের বিয়েটা খালি ভেঙে যায়। ওই সাগরে কিছু টাকা দিয়ে একটু সহযোগিতা করি। এর আর কোনো প্রয়োজনই নেই, কারণ রাস্তায় তার সাথে আমার দেখা হয়েছে। ওই জায়গায় ওনার মেয়ের বিয়ের জন্য আমি 1 লাখ টাকা দিয়ে এসেছি। গুড, ফাইন কাজ করছো। এই সিনেমার নাতি। হ্যাঁ আচ্ছা, আর একটা কথা, এখন কি বলবো দাদু ভাই, এখন কোটিপতি হয়েছ এই টাকার জন্য। আমার দাদু ভাই কপালটা নষ্ট হয়ে গেছিল।
এইসব কথা বাদ দাও তো, তুমি একদম কান্না করছো। যে যাওয়ার সে চলে গেছে। সে আসলে আমাকে কখনো ভালোই বাসতো না। সে যদি আমাকে ভালোবাসতো তাহলে কখনো আমাকে ছেড়ে দিত না। ওইসব কথা বাদ দাও, এখন চলো তো। অনেক দূর থেকে এসেছি, অনেক জার্নি করেছি, এখন আমাকে মানে এই জায়গায় আর দাঁড় করে রাখো। দেখো ভাই, আমি আর একটা কথা বলবো। কি বলবো বলো? আমি তুই যখন তখন মৃত্যু হইতে পারে বা মহিলা হইতে পারি, তুমি অন্যের মেয়ের বিয়ের জন্য, অনেক ঘর বাঁধার জন্য তুমি এই কাজটা বরাবরই করে যাবা। এটা তো আমি আগে থেকেই নিয়ত করেছি যে আমার সংসার ভেঙেছে, এইভাবে যেন কারো সংসার না ভাঙে সেটা দেখার দায়িত্ব আমার। আর দাদু তুমি শোনো, আজকে তুমি আমার সাথে ঢাকায় চলে যাবে, এখানে থাকার কোনো প্রয়োজন নেই। দাদু ভাই, তুই এ কথা বলবি না। এখানে তোর দাদির স্মৃতি রয়ে গেছে, আমি তোর সাথে ঢাকা যাইতে পারবো না। আমি যতদিন পয়সা আছি আমি এখানেই থাকবো। আচ্ছা ঠিক আছে বাবা, তুমি এই জায়গায় রেখে দাও, আমি আর তোমাকে জোর করবো না। এবার চলো। চাচা তাহলে আমি বিকালে আসবো নি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বিকেল আসছো কিন্তু। আচ্ছা। আচ্ছা ঠিক আছে। এই দাদু বলি তো দোস্ত 1-1.5 বছর হয়ে গেল গা, তোর বউরে ছাইড়া দিছ, এখনো তো বিয়ে শাদী করতেছস না। এখন না করলে কবে করবো? একটা বিয়ে শাদী কর। দোস্ত এসব কথা কইস না, আমার ভালো লাগে না। না দোস্ত, তোর ভালো নেই হইতাছে। দোস্ত খবর শুনছ? কি খবর? তোর বউ আইছে তো। বউ মানে? আরে হ বেড়া, পরি আইছে আজকে। আচ্ছা আমি কি করবো? আরে তুই তো কিছু জানোস না, পরি তো কোটিপতি হয়ে গেছে গা। হ্যাঁ কোষ কি? পরি কোটিপতি হয়ে গেছে গা। ও ওই যে সাগর ভাইয়ের মেয়ে আছে না, ওর তো টাকার লেগে বিয়ে হইতেছে না, পরে পরি আইসা 1 লাখ টাকা দিছে। হ্যাঁ কোষ কি তুই? এই দোস্ত তুই হুদাই পরে ছেড়ে দিছস, পরি থাকলে তখন অনেক ভালো হইতো। আর দোস্ত পরি তো অনেক বড় লোক হয়ে গেছে গা, কোটিপতি হয়ে গেছে গা। তুই যে কেনে ছেড়ে দিলি। আর তাছাড়া তুই তেমনি রাগের মাথায় মুখে বলছো তো কাগজপাতি তো তালাক দেশ নাই। কাজ কর, পরে যাই ফেরত নিয়ে গা। হেই, এইটা কিভাবে সম্ভব? আমার মাই তো ওই যৌতুক এইসব লোভ করছে, তার কারণে তোর ছেড়ে দিচ্ছি, নয়তো আমি ওরা রেখে দিতাম। এখন যদি তোদের বাসায় যাই তাহলে বলবো যে বউ কোটিপতি থেকে পৌর নিবার আইছে, আর আমি কোন মুখ নিয়ে যাই তারা? আমার দ্বারা এটা সম্ভব না, আমি যাই। দোস্ত দাঁড়া। দোস্ত সোহাগের মতো যদি আমার একটা কোটিপতি বউ থাকতো তাহলে তো আমি লাল লাল হয়ে যেতাম গা। দোস্ত সবই কপাল, কেরা জানতো যে পরি হঠাৎ করে কোটিপতি হয়ে যাবো গা। হ্যাঁ সবই আল্লাহর ইচ্ছা। চল। আচ্ছা চল। ওরা যে এই সকালে বাইরে এসে উনি যে গেল, সারাদিন খাওয়া দাওয়ারও খবর নেই। কি রে বাবা, কোনে গেছিলি তুই? এ সারাদিন খাওয়া খাবি নাই তোর? খাওয়াটা সব গেছে গা। গেছে গা মানে? কি হয়েছে তোর? কি আর হবো, ভাল লাগতেছে না। বাবা শুনলাম আমাকে বৌমা নাকি কুড়িপতি হয়ে গেছে গা, এলাকার সব মাসে বলা বলি করতেছি। এই তোমার লজ্জা করে না? হ্যাঁ, সে মানুষটা তার পোলারে দিয়ে বৌমার অত্যাচার করিয়ে এবার দিয়ে দাঁড়াইছে, আবার তারে আবার বলো বৌমা না? আমি কইছিলাম কি যে যা হয়েছে হয়েছে বুঝলা যা, আসলে তুই তো কাগজে কলমে বৌমারে তালাক দিস না, এমনি মুখে মুখে। চল তুই যায় না তার দাদার কাছ থেকে নিয়ে আয় গা বৌমারে। তুমি যাই, তুমি নিয়ে আওগা, আমি সব করতে পারবো না। মানছ বাবা দেখ, পোলাটারে বুঝাই হালাম। যাই পোলা না যায় না যাক, তাই কি হচ্ছে, আমি নিজেই যাম। কুটিপুতি বৌমা, এই বৌমারা যদি এই বাড়িতে আনি আমাকে পুরাই পোশাক পাতি চেঞ্জ হয়ে যাবো, বাড়ি ঘর পাল্টাই যাবো গা। আমার পোলায় মেলা বড় লোকে যাবো, মাইসা গোবর সোয়াগের বউ কুটিপুতির জামাই। আমি যাইয়া বৌমার দাদার কাছে যাইয়া মাপসা বৌমার নিয়ে আইগা। কি বলবো মা, ওই আপনারা সামান্য কিছু টাকার জন্য আমার নাতিনেরে ফেরত দিচ্ছেন, ওরগুলো অত্যাচার করছেন। তো আজ যদি ওরা মা বাপ পয়সা থাকতো তাহলে আর আমার এত টেনশন করতে হতো না। মানে তাও হিসাব আপনি এমন করে বইলে আমার আর লজ্জা দিয়ে না। আসলে আমি তো ভুল বুঝছিলাম, পরিবে বুঝতে পারিনি। এখন আমার ভুলটা ভাঙছে, আমি চাই আমার বৌমারে আমার বাড়িতে নিয়ে যাইতে। শোনেন মা, ওই মুরব্বীরা বলছে ঘাট অঘাট হইতে টাইম লাগে না, সব সৃষ্টিকর্তার ইচ্ছা। যে আজ আমার নাতি কোটি কোটি টাকার মালিক, আমার নাতি কারো গরিব মানুষের বিয়ে সাথে হলি লক্ষ লক্ষ টাকা দিচ্ছে, আর আপনাদের সাথে আমার কথা বলার ভাষাই আমি খুঁজে পাচ্ছি না। তাই যাওয়ার হয়েছে, আপনি একটাবার বলেন না পরিরে আমাকে বাড়িতে যাইতে, আপনি বললেই যাইব। দাদু
এখানে কিসের কথা হচ্ছে? দাদুমণি তোর শাশুড়ি হয়েছে তোরে নেওয়ার জন্য এই আলাপ করতেছে। ও চলো আমি তোমার নিতে আইছি, বাড়িতে যাইবা? না, এখন আপনাদের বাড়িতে আমি যাব না মানে যাব না। কারণ যখন আমার টাকা পয়সা কোনো কিছু ছিল না তখন আপনি আপনাদের বাড়ি থেকে আমাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছেন। আর যখন আমাদের টাকা পয়সা হয়েছে, আমি কোটিপতি হয়েছি, এখন কি আমাকে নিতে এসেছে? আপনার বৌমা কোটিপতি, তার কাছ থেকে অনেক কিছু নিতে পারবেন, এই জন্য এসেছে। শোনেন, আমি আপনাদের বাড়িতে আর কখনো যাব না মানে যাব না। আর তুমি ওনার সাথে কথা বলছো কেন? এখন তো ওনাদের আমাদের সাথে কথা বলার কোনো যোগ্যতাই নেই। যান, এখান থেকে বের হয়ে যান। তুমি ঠিকই কইছো বৌমা, আসলে আমার যোগ্যতা নাই তোমার সাথে কথা বলার জন্য। কিন্তু বৌমা তুমি বিশ্বাস করো, তোমার বাড়ি থেকে আইসা বলার পর থেকে আমার পোলাটা ঠিক মতো খাবার দাবার খায় না, আমার সাথে কথা কয় না, আর রাত্রে বাড়িতে থাকে না, সবসময় তোমার জন্য কান্নাকাটি করে, মন খারাপ করে থাকে। বৌমা, আমি শাশুড়ি হয়ে তোমার কাছে ক্ষমা চাইতেছি। এইবারের মতো তুমি আমার ক্ষমা করে দিয়ে আমাদের বাড়িতে চলো। তুমি আমার পোলার সুখের কথা চিন্তা করে হলেও চলো, কারণ আমি তো বুঝি, আমি মা, আমার ছেলের মনের ভিতরে কি হইতাছে একটু হলেও বুঝি। বৌমা, আপনি এসেছেন, কিন্তু যে আমার সাথে আবার নতুন করে সংসার করতে চাই সে তো আসেনি। তুমি ঠিকই কইছো, আমার ছেলে আসে না, এটা তোমার জিজ্ঞাসা করাই উচিত। আসলে আমার ছেলে কোন মুখ নিয়ে তোমার সামনে দাঁড়াই, এই জন্য লজ্জায় আসে না। আমি তো আইছি, তুমি আমার লগে চলো। দাদু ভাই, মেয়েদের বিয়ের জীবনে একটাই, বুঝছো, তোমার আমি অনুরোধ করি যদি আবার নিতে চায়, আমি তোমার যাওয়ারাই মঙ্গল কামনা করি। কারণ ওনার ভুল বুঝতে পারছে, আর একটা মানুষ ভুল করলে তাকে ক্ষমা দৃষ্টিতে দেখতে হয়। আমি অনুরোধ করি তুমি নতুন করে এই সরকারের সাথে সংসার করো। ঠিক আছে দাদু, তুমি যেহেতু বলছো আমি ওর সাথে কথা বলবো। আমি কোন দাবি নিয়ে তোমার সামনে যে দাঁড়াতাম? কেন? তোমার বউয়ের দাবি নিয়ে? বউ, যে মানুষটা কিনা তার মায়ের কথা শুনে সামান্য টাকার জন্য তার বউকে মারধর করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, আমি তার সামনে কেমন করে দাঁড়াই? হ্যাঁ, বুঝতে পেরেছি। আচ্ছা, তুমি সত্যি করে বলো তো, তুমি কি সত্যি আমাকে ভালোবাসো? তোমাকে ভালো যদি না বাসতাম তাহলে এই 1 বছরের মধ্যে আমি বিয়ে করে নিতাম, আর তোমাকে ভালোবাসি বলেই আমি আজও বিয়ে করিনি। যাই হোক, তুমি আমাকে যতটুকু ভালোবাসো এতে আমার মনে হয় না আমার আর কিছু প্রয়োজন আছে। আমি তোমার কাছে ফিরে আসতে চাই। শোনো পরি, আমি তোমাকে ভালোবাসি, তোমার টাকা পয়সা কেন? তুমি হয়তো ভাবতে পারো যে তোমার এখন টাকা পয়সা, তার জন্য আমি তোমাকে ফিরিয়ে নিচ্ছি, কিন্তু আমি তোমাকে অনেক ভালোবাসি। দেখো, তুমি যে জায়গায় আমার কাছে ফিরে এসেছো, আমি আর কি বলবো, আমার এতে কোনো আমত নেই। তাহলে চলো আমরা নতুন করে আমাদের জীবন শুরু করি।